বিকেলবেলায় জীবনদার পুকুর পাড়টাতে অবশ্যই যেতাম, একবারের জন্য হলেও। জীবনদা বয়সে প্রায় আমার দাদুর সমান ছিল, কিন্তু সবার মুখে ঘুরতে ঘুরতে জীবনদা নামটা সময়ের সাথে সাথে বদলাতে পারেনি। সেই জীবনদা পুকুরে ছিপ ফেলে মাছ ধরত। দূর থেকে জিজ্ঞাসা করতাম, জীবনদা কটা মাছ ধরলে গো আজ? জীবনদা ঠোঁটের উপর আঙুল রেখে বলতো, চুপ, এখানটাতে বসো, কথা বলো না, মাছেরা পালিয়ে যাবে। জীবনদার পাশে বসে হাঁটুর মাঝে মুখ গুজে এক নাগাড়ে তাকিয়ে থাকতাম ছিপটার দিকে। কিছুক্ষণ এভাবেই কাটতো। বেশ কিছুক্ষণ পর পুকুরের উল্টো দিকের ঝোপের পিছন থেকে সুমনা, শুভ, বিলু, ছোট হাত নেড়ে ডাকতো আমায়। জীবনদা পাছে বকে সেই জন্য নিঃশব্দে হাত নাড়তে থাকতো ওরা। খেজুর গাছগুলোর মাঝখান দিয়ে মেঠো পথটা এঁকে বেঁকে মিশে গেছে সবুজ, হলুদ, নানা রঙের ক্ষেতের মাঝে। দৌড় দিতাম সবাই মিলে। সুমনাকে সবাই নানান কথা বলতো। আমাদের সঙ্গে খেলতো বলে ওকে সবাই গেছো মেয়ে বলে ডাকতো। কিন্তু আমরা জানতাম সুমনা কিরকম মেয়ে। একবার আমার ভীষণ জ্বর হয়েছিল। 3 দিনের মাথায় জ্বর যখন কমছিল না, তখন ডাক্তারবাবু বলেছিলেন হাসপাতালে ভর্তি করতে হবে। হাউমাউ করে কেঁদে ফেলেছিল সুমনা। সেই সুমনা এখন সুখে ঘর সংসার করছে। এই তো সপ্তাহ 2 আগেও ফোনে কথা বলছিলাম। সুমনার কর্তা ইঞ্জিনিয়ার, আমায় ভাই বলে ডাকে। ওদের একটা ছেলেও আছে। কিন্তু সুমনা দুঃখ করছিল, বলছিল, জানিস, বেচারা যে একটা গল্পের বই পড়বে তারও উপায় নেই। পড়াশুনোর চাপে চশমাও নিতে হয়েছে। ওদের জীবনে আমাদের মতন বিকেল আর নেই রে। সেদিন কাজে যাওয়ার জন্য বাসস্টপে দাঁড়িয়েছিলাম। আমার পাশে বেশ কয়েকটা ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। ওদের পিঠের ব্যাগগুলো এত ভারী ছিল যে দেখলাম প্রায় সবাই কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের পাড়ায় যখন কোনো বাড়ির জন্য সিমেন্টের লরি আসে, তখন মজুরদের এই রকম ভাবেই লরি থেকে সিমেন্টের বস্তা নামাতে দেখেছি। সুমনার ছেলের কথা মনে পড়ে যাচ্ছিল। ছেলেটা নাকি বাড়ি ফিরে ছবি আঁকারও সময় পায় না, কারণ দিদিমণিরা পড়া না করে গেলে ভীষণ বকেন। এরই নাম বোধ হয় আধুনিকতা, যেখানে মানুষের বুকে মানুষ নেই। শিশুর মধ্যে শৈশব নেই, বিকেল থেকেও যেন বিকেল নেই। দিন বদলের সাথে সাথে বিকেলগুলো বোধহয় এভাবেই শেষ হয়ে যায়।